আমরা তখন কে কোথায় থাকবো জানি না, আমার তো থাকার সম্ভাবনাই নেই, কিন্তু ওরা মনে করবে আমাদের কথা। কি হলো? না, চোখে কিছু পড়েছিল মনে হয়, ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? আমার আমার কাছে বেশ কিছু টাকা আছে, না হয় আমি কিছু টাকা আরও ধার করে নেব, তোমাকে একটা ভালো ডাক্তার দেখাই। হাসছো কেন? আশ্চর্য। ও, সরি, রিয়েলি সরি। হাসছেন কেন? তুমি শুনতেই তো ভালো লাগছিল। শোনো, আমাকে নিয়ে আর চিন্তা ভাবনা করার কিছু, মাই ডেজ আর নাম্বার, দিস ইজ অ্যাবসলিউটলি লাস্ট। আপনি তো বলেছিলেন আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হওয়া সম্ভব নয়, বন্ধুত্ব হওয়া সম্ভব কি? কেন? আমি কেন আপনার সাথে বন্ধুত্ব করব? কারণ আমি বন্ধু ভাবাপন্ন, তাই। হ্যাঁ, সেটার নমুনা অবশ্য মনস্মৃতি দেখেছি। শোনো, মনাস্ট্রির ঘটনাটা একটি বিচ্ছিন্ন ঘটনা। বন্ধুর জন্য আমি জীবন উৎসর্গ করতে পারি, এরকম মহৎ নজির কিন্তু আছে। অন্যকে ঘুষ খাইয়ে বন্ধুত্বের মিথ্যে প্রশংসা করানোটাও কি তার মধ্যে পড়েছে? মানে ঠিক। আপনি কি বলতে চাচ্ছেন আমি ঠিক বুঝতে পারছি না। নুরুল কবির সাহেব, উনি কি এমনি এমনি আপনার বন্ধুর হাতে প্রশংসা করছিল? বুঝতে পেরেছি। শুনেছি মেয়েরা খুবই সন্দেহপ্রবণ হয়, এখন দেখছি কথাটা সত্যি। সন্দেহের বীজ কিন্তু আপনার বন্ধুই বপন করেছে। আমার বন্ধু কে? মামুন কি আপনাকে বলেছে সব কথা? হ্যাঁ, সেই বলেছে। সে তো আসলে আপনাদের মতো কমপ্লেক্সে ভাবে না। সে আমাকে নির্দ্বিধায় সব কিছু বলে দিয়েছে। বলেছে যে নুরুল কবির সাহেব যা বলেছেন সব মিথ্যে। মামুন, তুই এটা করতে পারলি? দেখছি রকিবের তরিত তীরে এসে ডুবে যাবে। এক্সকিউজ মি, আপনি কি কিছু বলছেন? হ্যাঁ, না ওই বলছি মামুনের কথা। মামুনের কথা ভ্যালুলেস। শুনুন, আমাদের অফিসের বস হাসান সাহেব মামুনকে 7 বার ফায়ার করার নির্দেশ দিয়েছে। ওর চাকরি তো ঠিকই আছে আমাদের জন্য। আর মামুনের কথা বলছিলেন না, ও সাদাসিধে সহজ সরল। শুনুন, আমাদের বসের যে পিএ, তার সঙ্গে মামুন যা করেছে ওটা আপনি শুনলে ঠাস করে মাটিতে পড়ে যাবেন। এনিওয়ে, ওটা আর বলছি না যে পড়ে গেলে তো আবার আমাকেই তুলতে হবে। আপনি কবির সাহেবকে জিজ্ঞেস করে দেখুন কবির সাহেবকে আমরা কোনো ঘুষ দিয়েছি কিনা। আর হ্যাঁ, কাউকে না জেনে না শুনে দোষী সাব্যস্ত করা ঠিক। হারানোর দাদা কই?
কাল কেন মাথা মোটাটা? ওকে কেন দরকার? ওকে কেন দরকার এটা তুই শুনলে ওকে মাইরা থাবড়া বানাই দিবি। কি করেছে? কি করেছে? তোর প্রেমের 12টা বাজিয়েছে। জীবনানন্দ বলেছিল না, নক্ষত্র সে তো নক্ষত্রের দোষ, আমার প্রেমের পথে বারবার দিয়ে গেছে বাধা। এ হচ্ছে তোর প্রেমের পথের বাধা। কি বলছিস তুই? কবির ভাই শর্মিকে সব বুঝিয়ে বলেছে। ও গিয়ে উল্টা শর্মিকে বলেছে কবির ভাই যা বলেছে সেটা ঠিক না, কবির ভাই একটা ভণ্ড। কি? তুই শালা এবার আমাকে থামাতে পারবি না। মাথা ঠান্ডা কর। ওকে আমি খুন করবো, খুন করে জেলে যাবো, তারপর ফাঁসি। শোন শোন শোন, আমার ওর বিষয়টা আমি দেখি। এতক্ষণ আমি কি আঙুল চুষ করে নাকি কথা? আমিও এবার কই যাচ্ছিস? তুই আপাতত রূপাকে সামলা, আমি দেখছি সব। রূপা, আমি শুধু একটা কথা বলবো। হাত ছাড়ো প্লিজ। রূপা, আমাকে 2টা মিনিট সময় দাও, এরপর আমি কখনো কোনোদিন তোমার সামনে এসে দাঁড়াবো না, কিচ্ছু করবো না, কিছু বলবো না, কোনোদিন বিরক্ত করবো না। আমাকে 2টা মিনিট সময় দাও। প্লিজ আমার হাতটা ছাড়ো। আমি 2 মিনিট এখানে দাঁড়াবো। আমার 2 মিনিট লাগবে না, আমার 1.5 মিনিট হয়ে যাবে। 20 সেকেন্ড। রূপা, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তো কখনো আমাকে ক্ষমা করতে পারবো না। রাগে, দুঃখে, ক্ষোভে, ঘৃণায় আমি তো আমাকে শেষ করে ফেলবো। তুমি কি আমার শেষ হয়ে যাই মাতাল, তারপর কোনো একদিন কোনো দুরারোগ্য ব্যাধিতে পড়ে শেষ হয়ে যায়। 1 মিনিট 19 সেকেন্ড। রূপা, তুমি শুধু আমাকে একটা মাত্র সুযোগ দাও। আমি আর তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাইবো না কোনোদিন। আমি প্রমাণ করে দেখাবো আমি তোমাকে কত ভালোবাসি। ঠিক আছে, তোমাকে একটা সুযোগ দেয়া গেল। থ্যাংক ইউ ভেরি মাচ। সুযোগটা কি সেটা জানতে চাইলে না? রূপা, তুমি যা বলবো আমি সব কিছুতে রাজি আছি। বেশ, তোমাকে এখানকার গ্রেভিয়ার্ডে একটা পুরো রাত থাকতে হবে একা। পারবে না? গ্রেভিয়ার্ডে কেন রূপা? হ্যাঁ, ওখানেই। তুমি আমাকে নিয়ে যে প্ল্যানটা করেছিলে, আমি সেই প্ল্যানটা তোমাকে নিয়ে করতে চাই। শুধু পার্থক্য একটাই, নিয়ে করেছিলে, আমি সেটা তোমাকে জানিয়ে করতে চাই। ভয় পেলে থাক। তুমি সিরিয়াস? 100%। তোমার জন্য আমি যাব, যেখানে বলো। পুরো বিষয়টাকে গোলমাল লাগিয়ে দিয়ে আপনি এখানে গান গাচ্ছেন মনে সুখে না? কি গোলমাল বল? আপনি শর্মিকে কি বলেছেন? আমি আপনাকে প্রশ্ন করেছি, প্রশ্নের বিপরীতে প্রশ্ন করবেন না, উত্তর দিন। আরে তাড়াতাড়ি অনেক কথাই তো বলেছি, এখন এর মধ্যে তুই কোনটা হাইলাইট করতে চাচ্ছিস সেটা বলবি তো। নুরুল কবির সম্পর্কে প্রশ্ন বলেছি, নুরুল কবির একটা 2 নম্বর লোক, তাই বলেছি। নুরুল কবির 2 নম্বর লোক আর আপনি 1 নম্বর লোক। জানিস না, না জেনে কেন কথা বল? ও তো একটা 2 নম্বর মেয়ে নিয়ে ঘুরে বেড়ায়। চুপ! আমার দোষ কি? ম্যানেজার আমাকে বললো, আমি তো তুই আর এই বিষয়ে একটি কথা বলবি না মামুন। আচ্ছা, বলবো না। তুই খেপে না, তুই জানিস কি হয়েছে এই কারণে? কি হয়েছে? রুকবির প্রেমটা ঝুলে গেছে। রকিবের প্রেম ঝুলে গেছে, সেখানে আমার দোষটা কি? তোর কারণে ঝুলেছে। এই জন্যই না, এই জন্য তোদের কোথাও নিয়ে আসা উচিত না। ও সরি, আপনি আমাদেরকে নিয়ে এসেছেন। বাহ বাহ বাহ, আপনার জন্য আমরা এখানে চলে এসেছি না?
কিসের তরে সাব্বাস, তুই বেটাকে যা বাটে ফেলেছিস, কিন্তু কাজটা কি ঠিক হলো? কেন? ও যেটা করেছিল সেটা কি ঠিক করেছিল? আহা, তোর হয়তো বিপদ হয়নি, কিন্তু ওর তো হতে পারে। দেখ শর্মি, গ্রেভিয়ার্ডকে তুই যতটা ভয়ঙ্কর মনে করছিস আসলে সেটা ততটা ভয়ঙ্কর জায়গা না। ওখানে সিকিউরিটি গার্ড আছে, ও ইচ্ছা করলে সারা রাত সিকিউরিটি গার্ডের সাথে গল্প করে কাটিয়ে দিতে পারবে। অবশ্য বেশি চালাক হলে সে ওখানকার ধারে কাছেই যাবে না, সারা রাত ক্যাসিনোতে কাটিয়ে দেবে। এসে বলবে গ্রেভিয়ার্ড ভয়ঙ্কর জায়গা ছিল, ভূতটা তার ঘাড় মটকাতে এসেছিল, বড় বাচ্চা বেঁচে গেছে, ইত্যাদি ইত্যাদি। তো চিন্তার কিছু নেই। আমার মনে হয় না ও ওখানে যাবে। না, আবার যেতেও পারে। আমি ওর চোখের ভিতর দেখেছি। বাবা, তুই তো দেখি একেবারে আই স্পেশালিস্ট হয়ে গেছিস। মানুষের চোখ দেখে মনের কথা বলতে পারিস। তা তুই যখন মায়া লাগছে পাঠালি কেন? এখানে 5 বার কান ধরে উঠবোস করি, তারপর ছেড়ে দিলে তো হতো, তাই না? তারপর আমি ওকে একটু পরখ করে দেখতে চাই। আসলে লাইফে রিস্ক নিতেই হয়। আর ও যদি তোকে সত্যি ভালোবেসে থাকে তাহলে সে রিস্ক নিবে। সো জাস্ট ওয়েট অ্যান্ড সি। গ্রেভিয়ার্ড সারা রাত থাকতে হবে? অসম্ভব। আমি পারবো। মাথা খারাপ হয়েছে তোর? যেরকম একটা তেলাপোকা দেখলে ভয়ে রক্ত শূন্য হয়ে যায়, সে যাবে গ্রেভিয়ার্ডে, সারা রাত কাটাবে। আমি যাব। আমরা সঙ্গে যাব? আমি একা যাব। সরি, মানতে পারলাম না। সোহান শর্তটা আমাকে রূপা দিয়েছে, আমাকে সেটা মানতে হবে। আর তুই নিশ্চয়ই চাইবি না যে আমার ভালোবাসা কোনো মিথ্যে ভিতের উপর দাঁড়িয়ে থাক। তোর যদি ওখানে কোনো বিপদ হয়? হবে না। না, আমি তোকে যেতে দেবো না। প্রেম একটা ঠুনকো বিষয় নিয়ে কি শুরু করেছিস? সোহান শুরুটা করেছিলাম আমি, শেষও আমাকে করতে হবে। সেটা না হয় বুঝলাম। রূপা যদি তোকে এতই ভালোবাসতো তাহলে শর্ত দিল কেন? আমি তোকে ভালোবাসি, তাই না? আমি এখন ওদের কাছে যাব। আমি বলবো রকিবের যদি ওখানে গিয়ে কিছু হয় এ দায়ভার কে নেবে? আমি নেব সোহান, আমার দায়ভার আমি নেব। তোদের কাউকে আমার দায়ভার নিতে হবে না। সেদিন আমি যে ওকে পাহাড় চূড়ে রেখে এসেছিলাম, যদি কোনো বিপদ হতো কে দায়ভার নিত ওর? আমি কি সেদিন ওর দায়ভারের চিন্তা করেছিলাম? তাহলে ও কেন নেবে দায়ভার? দরজা খোলা। আচ্ছা আপনি কে ভাই, একটু বলুন তো। এর মধ্যে ভুলে গেলেন নুরুল কবির। যেটা ওটা আমার মনে আছে, আপনি নুরুল কবির ফ্রম বাংলাদেশ। এরপরে কি? এরপরে আর কিছু নেই, এইটুকুই। না, এটুকুই আপনার পরিচয় বললে তো হবে না। আপনি তো যত ঝামেলার পর, আপনার কারণেই তো সবকিছু ঝামেলা হচ্ছে, গুগলের পাকিয়ে যাচ্ছে। আমার জন্য ঝামেলা? কি ঝামেলা? অবশ্যই আপনার জন্য ঝামেলা। গ্রেভিয়ার পর্যন্ত যেতে হচ্ছে। গ্রেভিয়ার্ড মানে বুঝলাম না। গ্রেভিয়ার বোঝেন না? কবর। সেখানে যেতে হচ্ছে। এই শীতের মধ্যে কনকনে কুয়াশা, এক বেচারা গিয়ে সেখানে বসে আছে। কে? রকি। আমার তো যাও, আর আপনিও তো নিশ্চয়ই যাবেন। না, কিন্তু উনি ওখানে কেন? আমি আপনাকে একটা কথা বলি, ওনার ইচ্ছা, এই জন্য উনি ওখানে। আপনি একজন ডাক্তার দেখান, ফ্রি পরামর্শ দিচ্ছি কিন্তু কাছে, মানসিক ডাক্তার। না, আপনার হাসি কিন্তু আরো বেশি করে বলে দিচ্ছে যে একজন মানসিক ডাক্তার খুব দরকার আপনার। আচ্ছা বলেন বললাম।
তার কি এখানে আসার কথা? সেটা তো আমি জানি না, আমাকে এখানে পাঠানো হয়েছে। না, সে এখানে আসেনি। ও জানেন, গত রাত থেকে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় যে গেল মনেও পড়ছে না। হ্যাঁ, মনে পড়েছে, গ্রেভিয়ার্ডে। তাহলে ওখানে খোঁজ করুন। এই এই শুননি, শোন না, ওঠ না। শুনি, গতকাল রাত থেকে রক্ষিতকে পাওয়া যাচ্ছে না, সে এখনো ফেরেনি। কি করলেন আপনি এটা? কেন? রকিবকে গ্রেভিয়ার্ডে পাঠানোর কথা ছিল। ওটা তো আমার ডিসিশন না, রূপার ডিসিশন। কি করলেন আপনি এটা? কেন? রকিবকে গ্রেভিয়ার্ডে পাঠানোর কথা ছিল। ওটা তো আমার ডিসিশন না, রূপার ডিসিশন। এনিওয়ে, নদীকে আপনি জানেন না? আমি আর একবার জানতে চাইছি, ওই কি সে অচেনা ডাকাত যে আপনাকে কফির মধ্যে ঘুমের ওষুধ খাইয়ে আপনার সব কিছু লুটপাট করে নিয়ে গিয়েছিল? তাহলে মিথ্যাটা কে বললো? দেখুন, একটা মানুষকে শুধু তার একটা কাজ দিয়ে বিচার করাটা খুবই অন্যায়। নদী আপনার মতোই একজন সাধারণ সহজ সুন্দর মেয়ে ছিল, নেহায়েতই দুর্ভাগ্যক্রমে আজকে সেইখানে। প্লিজ, ওরকম একটা মেয়ের সাথে আপনি আমার তুলনা করতে পারেন না। আমি আসলে মিন করে বলিনি, সরি। এনিওয়ে, ওকে কি আপনি ভালো করতে চান? চাই। এই যে তো মেয়েরা না কখনো ভালো হয় না, কখনোই না। ওয়েল, ভুল তো হতেই পারে, কিন্তু ভুল কাদের হয়? যারা কিছু করার চেষ্টা করে। জি, আমি আপনার চেষ্টাকে সাধুবাদ জানাচ্ছি। কি বলছেন এসব? কেন, আমাদের গ্রাম দেশে এসব অহরহ হচ্ছে না? মনে করুন, একটা লোক রাতের বেলা বাঁশঝাড়ের পাশ দিয়ে যাচ্ছে, আধা ঘন্টা পরে সে অন্য মানুষ। অন্য লোক মানে? কেমন লোক? অন্য মানুষ মানে হচ্ছে সারাক্ষণ ঝিম ধরে বসে থাকে, কখনো কখনো তেড়ে যায়,
হঠাৎ ঘুমের আপনি যা যা বললেন এগুলো সবই কি জেনে ধরার লক্ষণ? এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, পরের স্টেজ তো আরও ভয়ঙ্কর। আমাদের গ্রামে মজিদ মিয়া নামে এক লোককে জিনে ধরল। মৌলানা সাহেব এলেন ওই দোয়া দরুদ ঝাড়ফুঁক করতে। হঠাৎ কষে মৌলানাকে এক চর মারল, দুটো দাঁত পড়ে গেল। শুনুন, আমাদের রকিবের মধ্যে তো সব সিমটম আছে। মিলে গেল, সবই মিলে গেল। তাহলে এখন উপায়? আমাদের গ্রাম দেশে তো ওই যে ওঝা ফকির টকির এসব করা হয়, এখানে তো সেসব কিছু নেই। তবে প্রথমে দেখতে হবে যে জিনের আসর হয়েছে সেটা কোন ধরনের। খবর খারাপ, সব জিন আছে। এটা বলা মুশকিল তো, খুবই অদ্ভুত অদ্ভুত এদের কর্মকাণ্ড। এটা মুখস্থ কিছু বলা যায় না, নির্দিষ্ট কিছু নাই। না, এর নিশ্চয়ই কোনো সায়েন্টিফিক ব্যাখ্যা আছে, না হলে হঠাৎ করে একটা মানুষ ঘুম থেকে উঠে অ্যাবনর্মাল আচরণ করবে, এটা কেমন কথা? কি ব্যাপার? প্রচন্ড রকম ভয় থেকে হয়তো বা এরকম আচরণ করছে। আচ্ছা, আপনারা কোন ডাক্তার ডেকেছেন? না, আমরা ভেবেছি কোর কাটলে ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা কেমন মানুষ বলুন তো, এখন পর্যন্ত একটা ডাক্তার ডাকলেন না? দেখেন রূপা, এর জন্য কিন্তু দায়ী আপনি। আপনি যদি ওকে গ্রেভিয়ার্ডে না পাঠাতেন তাহলে কিন্তু এরকম হতো না। মানছি, কিন্তু এখন কি করার আছে? অবশ্যই করার আছে, এর জন্য আপনি দায়ী, সো দায়িত্বটা আপনার। আর আপনারা? আমরা তো থাকলেও আছি, না থাকলেও আছি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, সত্যি উত্তর দেবেন? কি? আপনি কি ওকে ভালোবাসেন সত্যি সত্যি, নাকি নিছক প্রতিহিংসাবশতই ওকে গ্রেভিয়ার্ডে পাঠিয়েছিলেন? রকিব সাহেব, আমাকে চিনতে পারছেন? নুরুল কবির ফ্রম বাংলাদেশ, চিনতে পারছেন? চিনতে পারছেন আমাকে? চিনতে পারছেন? আপনাকে বললাম না এত কাছে যেন না, আপনার কারণে আমি একটা চড় খেলাম। সিরিয়াস মনে হচ্ছে। অবশ্যই সিরিয়াস। একটা মানুষ কাউকে চিনতে পারছে না, কারোর সাথে কথা বলছে না, কেউ কথা বলতে গেলেই তাকে চড় মারছে। সেটা কেমন কথা আপনি বলেন? এটা তখনই হয় যখন একজন মানুষের ভিতরে অন্য কেউ ঢুকে তাকে নিয়ন্ত্রণ করতে। এইসব আপনি কি বলছেন? খুবই রহস্যময়, সেই রহস্যের কতটুকুই বা আমরা। আমি এসব বিশ্বাস করি না, এইসব শুধু হরর ফিল্মে হয়। একটা মানুষ আরেকটা মানুষের ভিতরে ঢুকবে কেমন করে? মানুষ না তো। কাঁপছে কেন? উনি কাঁদছে না, আত্মা সেই অতৃপ্ত আত্মার কার সাথে।
রূপা, রূপা, তুই নিজের চোখে না দেখলে বিশ্বাস করবি না, একটা জলজ জন্তু যুবক হাউ মাউ করে কেটে ফেললো। কেন? কবির সাহেব বলল রকিবের উপর নাকি কোন এক অতৃপ্ত আত্মা ভর করেছে। মানে ধর, যে আত্মা মানে এই পৃথিবীতে থাকা অবস্থায় কখনো সুখ শান্তি পায়নি, কারো ভালোবাসা পায়নি, সেই জন্য তার ভেতরের কষ্ট নিয়ে এখন এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে। রকিবকে গ্রেভিয়ার্ড একলা পেয়ে ওর উপর ভর করেছে। তুই সব বিশ্বাস করিস? যেভাবে কাজ ছিল তাতে তো মনে হয় কি? ওনার কথা যথেষ্ট সত্যতা আছে। ডিসকাস্টিং। আমি এখনই যাব। একটা ভালো ডাক্তার দেখে ট্রিটমেন্ট করলে সব ঠিক হয়ে যাবে। কোনো লাভ নেই। সোহান একজন সাইকিয়াট্রিস্ট ডেকে এনেছিল, সেই সাইকিয়াট্রিস্ট ওকে হিপনোটাইজ করেছে। তারপর? তারপর আর কি, সাইকিয়াট্রিস্টকে বলে দিয়েছে সে তার শরীর ছেড়ে যাবে না। কে? আত্মা। আত্মা বলেছে যতক্ষণ পর্যন্ত কেউ তাকে সত্যিকার ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত রকিবের শরীর ছেড়ে সে কোথাও যাবে না। এই, তুই কোথায় যাচ্ছিস? ওর কাছে? হ্যাঁ। সাবধানে যাস, বেশি কাছে যাস না। এই আত্মাটার একটা বদ্ধ অভ্যাস আছে, যেই কাছে যায় তাকে গালে চড় মেরে বসে। বলেছে ফোবিয়া থেকে এক ধরনের ডিপ্রেশন হচ্ছে, কিছু ওষুধ দিয়েছে, কিন্তু ওষুধে কাজ হতে সময় লাগবে। কবির ভাই বিষয়টিকে অন্যভাবে ব্যাখ্যা করছেন। তিনি বলছেন ওষুধে কোনো কাজ হবে না। কেন ওষুধে কাজ হবে না কেন? কবির ভাই বলতে চাচ্ছেন অ্যাকচুয়ালি যে এটি একটি অতি প্রাকৃত ব্যাপার। অতিপ্রাকৃত ব্যাপার মানে? লাইক জিন ভূত। উফ, এই 2009 দাঁড়িয়ে জিনভূত এসবে বিশ্বাস করছেন? বিষয়টি আমিও ভেবেছি, কিন্তু কবির ভাই বলতে চাচ্ছে 2000 বছর আগে মানুষ ছিল, জিন ছিল। তা এখন শুধু মানুষ থাকবে, জিন থাকবে না, এটা তো হয় না। তার কথা কিন্তু যুক্তি আছে। এটাকে আপনার যুক্তি মনে হচ্ছে? কেন, আপনার মনে হচ্ছে না? না, মনে হচ্ছে না। এটা সির্ফ একটা কথার জালে আটকানো, এবং আমার মনে হয় সেটা সে ভালোভাবেই করেছে, কারণ আপনাদের সবাইকে সে ইনফ্লুয়েন্স করে ফেলেছে এবং আপনারা সবাই তার কথা বিশ্বাস করছেন। তার মানে আপনি বলতে চাচ্ছেন কবির ভাই জেনে শুনে আমাদের বিভ্রান্ত করছে? জেনে শুনে করছেন কিনা বলতে পারবো না, তবে অন্যকে বিভ্রান্ত করার একটা প্রবণতা তার মধ্যে আছে। সেটা না হয় বুঝলাম, কিন্তু রকিব কেন এরকম আচরণ করছে? সেটা তো বলতে পারবো না, তবে আমার মনে হয় সাইকিয়াট্রিস্ট যে ওষুধগুলো ওনাকে সাজেস্ট করেছে সেগুলো খেলে লাভ হবে। ওহো, এখানে কোথাও ওঝা পাওয়া যাবে তো জানেন? ওঝা? হ্যাঁ, হ্যালো শর্মি, ফোনের লাইন কাটা তো, এই জন্য তোমার সঙ্গে কথা বলতে পারছি না। ফোনের লাইনের তারের অপর প্রান্ত দিয়ে রকিবকে শক্ত করে বেঁধেছি, নড়াচড়া করতে পারছে না। খুব ভালো লাগছে জানো, কি যে আনন্দ। রকিব, ব্যথা লাগছে ভাইয়া? এই তো রূপা চলে আসছে, আমি এখন রাখি। হ্যাঁ, রকিব, তুমি আমাকে শুনতে পাচ্ছ না? ও এখন কিছুই শুনতে পায় না, কিছু দেখতেও পায় না। ওর পাশে আপনি যদি একটা ডিনামাইটও ফাটান তাতে ওর কোনো বিকার হবে না। আপনি ওর হাত বেঁধে রেখেছেন কেন? মারে তাই। খুলে দিন প্লিজ। আপনার নিজের যদি চর খেতে খুব বেশি ইচ্ছে হয় তাহলে খুলে দিন। আপনার আরেক বন্ধু কোথায়? সোহানের কথা বলছেন? ওঝা রাখতে গেছে। মানে? ওঝা মানে বোঝেন না আপনি? নাগিনী সাপে নিয়ে আয় তোরা আয়। আমি ওকে নিয়ে যাচ্ছি। মানে নিয়ে যাচ্ছেন মানে? ভয় নেই, ফিরিয়ে দেব। না, সেটা সম্ভব না। প্লিজ, আপনি না বলেছেন আমি দায়ী? তাহলে ওর সব দায়িত্ব এখন থেকে আমার। আপনি শিওর ওর সব দায়িত্ব খান? আপনারা যদি ভেবে থাকেন যা ইচ্ছে তাই করে যাবেন আর আমরা অবুঝ শিশুর মতো চেয়ে দেখবো, তাহলে ভুল ভাবছেন। কেন? অবুঝ শিশুর মতো দেখার ঘটনা কি ঘটেছে? কিছুই ঘটেনি? আপনি বলতে চাচ্ছেন কিছুই ঘটেনি?
আমি গেলাম মুঝা আনতে, চিন্তায় মাথার চুল পড়ে যাচ্ছে। আর আপনার বান্ধবী রকিবকে নিয়ে ফুরুত। ফুরুত মানে? ফুরুত মানে বুঝেন না? পলায়ন বুঝেন? পলায়ন কোথায় পালিয়েছে? কোথায় পালিয়েছে সেটা আমি কিভাবে বলবো? যে পলায় সে কি কখনো বলে? এটা আপনার জানা উচিত ছিল। কেন আমার উচিত হবে কেন? কারণ সে আপনার বান্ধবী। ও, সে আপনার বন্ধু না? বন্ধু যে আমরা নই তা তো আপনাকে আগেই বলেছি। দেখুন, ঘটনাটা যখন ঘটেছিল তখন ওখানে আমি উপস্থিত ছিলাম না। ওখানে উপস্থিত ছিল আপনার ওই তালকানা বন্ধুটা। ওনাকে গিয়ে জিজ্ঞেস করুন, ঠিক আছে? যেটা দিলাম মানে ওই তো স্বেচ্ছায় নিয়ে গেল, তার জিনিস সে নিয়ে গেছে। আমি তুই কি গাধা নাকি? তুই বাধা দিতে পারলি না? দিয়েছি, মানে তুই একটি মেয়েকে মানাতে পারলি না? তুই বিয়ে করে বউ সামলাবি কিভাবে? পাগল, বিয়ে করলে তো মেয়ে মানুষ হচ্ছে সুপ্ত আগ্নেয়গিরি, ভিসুভিয়াস। যাক ভালো, তবে এতদিন একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস, আর এই জন্য তোকে ক্ষমা করা গেল। হ্যাঁ, কিন্তু এই সিদ্ধান্তটা একটু দ্রুত নেওয়া হয়ে গেছে, এটা ঠিক না। মানে এসব সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নিতে হয়। মানে আমার কথা না, মুরব্বুজনদের কথা। মিললেই তো ফুরিয়ে যাবে, মিললেই তো ফুরিয়ে যাবে। প্রশ্ন গানটা শোন। প্রেম রকি, তোমার কি মনে আছে এই এই জায়গায় তুমি আমাকে প্রথম নিয়ে এসেছিলে? তোমার কি কিছুই মনে পড়ছে না? কিচ্ছু না? তুমি আমাকে কত জোকস শোনালে, আমি হাসলাম প্রাণ ভরে। তোমার কি কিচ্ছু মনে নেই? কথা ছিল আমরা একসঙ্গে ঘুরবো, দেখবো সূর্যাস্ত, সূর্যোদয়। এই মেঘমালা তোমার কি সত্যি কিছু মনে পড়ছে না? রকিব, 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 কথা বলছো না কেন? কথা বলো প্লিজ। মারবে? মারো, আমাকে মারো। আমি কেন বুঝলাম না তোমার ভালোবাসা? একটা পাখি যেমন বোঝে গাছের পাতা, মৃদু বাতাস, আমি কেন বুঝলাম না তোমার এই ভালোবাসা? আমি কেন বুঝলাম না? তুমি আমাকে মারো, মারো, আমি তোমার চরেরই যোগ্য। আমি কেন বুঝলাম না তোমার এই ভালোবাসা? আমি কেন বুঝলাম না? তুমি আমাকে মারো, মারো, আমি তোমার চরেরই যোগ্য।
রকিব, তুমি কি এখন আমার সাথে কথা বলবে না? রকিব, ঠিক আছে, তুমি কথা বলো না। তুমি জানো, আমি ছোটবেলা মনের ভিতর একটা ছবি কল্পনা করে রেখে, যে ছবিতে ছিল উঁচু উঁচু এরকম পাহাড়ের উপর আমাদের রাঙামাটিতে এরকম উঁচু উঁচু পাহাড় আছে না, এখানে একটি ছোট্ট ঘরে থাকবে দুটি মানুষ, আমি আর যে আমাকে প্রাণ ভরে ভালোবাসে সে। আমি তোমাকে নিয়ে এরকম একটি ঘরের স্বপ্ন দেখেছি, শুধু তোমাকে নিয়ে। তুমি যাবে না আমার সাথে? কথা না বলে সারা জীবন কাটিয়ে তুমি হাসছো রাকিব? তুমি কাঁদছো কেন? কেন কাঁদ? তার মানে কি বানানো ছিল? ওঝা জিন? কিছুই ছিল বানানো। তুমি কেন এমন পাগলামি করেছো বলো তো? তোমার জন্য, শুধু তোমার জন্য। তুই না আমি বল। না মানে তুই এই কাজটা কেমন করে করলি আমার এখনো বিশ্বাস হচ্ছে না। যা, আমি কিছু করেছি না। আমি তো গ্রেভিয়ার্ডে আমি গিয়েছি, গ্রেভিয়ার্ডে তো কবি সাহেব পাগল নাকি রাতের বেলা ওখানে আমি ভয় পাবো না? লোকটাকে যত খারাপ মনে করিস কবি সাহেব তত খারাপ মনে অনেক ভালো। আমি তো জানতাম তোর ফিলোসফি হচ্ছে ভাবিয়া করিও না কাজ, করিয়া ভাবিও। তুই ভেবে চিন্তে এই কাজটা কিভাবে করলি? না ভেবে চিন্তা করিনি তো, হঠাৎ মাথায় আসলো, কবি সাহেবকে বললাম, উনি লিখে নিলেন। আমার জীবন দর্শন ঠিক আছে, সে জায়গায় কোনো সমস্যা নাই, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি ভাবছিস? না কাজটা ঠিক হলো কিনা। কেন?
না এত বড় একটা মানে ব্রাইট আইডিয়া দিলাম তো তার প্রতিদানে কি পেলাম? দুটো চর। এই চরের ব্যাপারটা কিন্তু সিলেবাসে ছিল না। তুই সত্যি ট্যালেন্ট, আমি জানি আমি ট্যালেন্ট, এবং পৃথিবীর তাবৎ ট্যালেন্টটা কিন্তু একটু ভুলো মনে হয়, যেমন তোর আইজাক আইনস্টাইন, আলবার্ট নিউটন, এরা কি একটু মানে একটু গুলিয়ে গেল না? গুলিয়ে তো যেতেই পারে, আমার দুঃখ, সেটা কোনো ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে যে ওনারা যে আমারই মতো আর কি, আমারই মতো ট্যালেন্ট সেটা। ও আচ্ছা, ওনারা তোর মতো না তুই ওনাদের মতো? একই কথা, আমদুদের মতো। গেমটা কিন্তু আপনি ভালোই খেলেছেন। কৃতিত্ব কিন্তু আমরা একার না, বুদ্ধিটা দিয়েছিল মামুন। সেদিন রাত্রে রকিবের খোঁজে আমি গেলাম গ্রেভিয়ার্ডে, গিয়ে দেখি বেচারা এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে হয়তো বিড়বিড় করে দোয়া দুরুদ পড়ছিল। আমাকে দেখে খুবই চমকে গেল। যাই হোক, আমি বুঝিয়ে সুঝিয়ে বিষয়টা বললাম, সে আমার সাথে এগ্রি করলো। তার মানে জিনের গল্পটা মামুনের বানানো? আমি খুব অবাক হয়েছি, ওর মতো একজনের মাথার থেকে এরকম ব্রিলিয়ান্ট আইডিয়া এলো কী করে। কিন্তু রূপা তো রকিবকে বলেছিল যে রকিব যদি এক রাত গ্রেভিয়ার্ডে কাটাতে পারে তাহলে রূপা বুঝবে যে রকিব তাকে সত্যি সত্যি ভালোবাসে। তাহলে শুধু শুধু জিনের গল্পটা বানানো কেন? আমার কাছে পুরো ব্যাপারটাই মনে হচ্ছে যে রূপার একটা প্রতিশোধ এই টাইপের। তুমি একটা জিনিস বলো আমাকে, এত কিছু হিসাব করে শর্ত দিয়ে ভালোবাসা পরিমাপ করা যায়? না, তা যায় না। মামুন এখানেই সাইকোলজিক্যাল গেমটা খেলতে চেয়েছে, যাতে দুধের দুধ পানির পানি আলাদা করে ফেলা যায়। রূপা যদি সত্যিই রকিবকে ভালোবাসে তাহলে ও এই অবস্থায় নিশ্চয়ই রিয়েক্ট করতো। কিন্তু রূপা যদি রিয়াক্ট না করতো তাহলে? তাহলে হয়তো রকিব ধরে নিত এটা তার অন্যায়ের প্রায়শ্চিত্ত। প্রায়শ্চিত্ত? মানুষ কি তার সব অন্যায়ের প্রায়শ্চিত্ত করে? কি জানি, জানি না। কিন্তু হঠাৎ এই প্রশ্ন? জানতে হয়তো করে, হয়তো করে না, আমরা বুঝতে পারি না। আচ্ছা বাদ দাও। দিলাম। দেশে আপনার কে কে আছে? আমার একটাই মাত্র ছোট বোন, ওরও আসার কথা ছিল, পরীক্ষার জন্য আসতে পারেনি। ও কি জানে যে আপনার ওকে বলিনি। আমি মারা গেলেও অর্থনৈতিক দিক থেকে যেন ওর কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থাটুকু আমি করি। আচ্ছা, তোমাকে যদি আমার কাছে কিছু চাইতে বলা, কি চাইবে তুমি? আপনাকে। আমাকে? আমার কাছে আমাকে? কি হলো? কি হলো? কিছু না, এরকম আপনার কি কোনো অসুবিধা হচ্ছে? কি হলো? কি হলো? সত্যি করে একটা কথা বলবেন? আমি কিন্তু তাই বলি। ওভার স্মার্টনেস আমার সাথে দেখাবেন না। আপনি ঢাকায় কোনো মেয়েকে ভালোবাসেন? আপনি বাসেন।
আপনি আমাকে ভালোবাসেন। জি জি, উই লাভ ইউ। আমি তো আপনাকে সে কথা বলিনি। বলার আগ মুহূর্ত পর্যন্ত যে লোকটা বোঝে না তাকে নিশ্চয়ই আপনি ভালোবাসবেন না, তাই না? আপনি কখনো বলবেন না, বলা হয়ে গেছে তাই, তাই না? কিরে কি হচ্ছে তোর আবার? সুমি, কবির ভাই, কবির ভাই কি হয়েছে? তুই কাঁদছিস কেন? কবির ভাই আইসিউ তো। ওনার জীবনে শেষ কটা দিন কাটাতেই নেপালে এসেছে। মানে স্টোমাক ক্যান্সার। কি বলছিস তুই? সুস্থ একটা লোক আমাদের সাথে ঘুরে ফিরে বেড়ালো? কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। আমরা যদি বিব্রত হই, আমাদের আনন্দ যদি মাটি হয়ে যায়, ওনাকে যদি আমরা সমবেদনা জানাই, রূপা, রূপা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে, অনেক বড় ভুল হয়ে গেছে। কি কি ভুল? আমি ওই মেয়েটাকে নিয়ে ওনাকে অনেক হ্যারেজ করেছি। তো জানিস, ওনার এই শেষ সময় ওনার সর্বক্ষণের সঙ্গী হচ্ছে ওই মেয়েটা। করতে পারবো না রূপা, আমি এটা সহ্য করতে পারবো না। তুই না কত শক্ত হই, সবকিছু যুক্তি দিয়ে বিচার করিস। সবকিছু যুক্তি দিয়ে বিচার করা যায়, কিছু জিনিস ভালোবাসা দিয়ে জয় করে। সৌমিক, তুই বলছিস এসব কথা? নদীর মিঠা অসহায়ের মতো চিৎকার করে কাঁদছিল। কতদিনেরই বা পরিচয় দুজনের, আর দুজন দুজনকে কতটুকুই বা চেনে। তুই কি কোন সূত্রে ফেলবি বল? কান্না থামা, চল। এটা আমি ওর বোনের জন্য। একটা হার আমার মা আমাকে দিয়েছিলেন। মার খুব ইচ্ছে ছিল আমি আমার বিয়েতে এই হারটা পরবো। এতদিন এটা আমার কাছেই ছিল, কিন্তু এখন আর এটার কোনো প্রয়োজন নেই। কেন? মাঝে মাঝে খুব সহজ প্রশ্নের জবাব দেওয়া অসম্ভব হয়ে পড়ে। কিন্তু এটা তো আপনি ওর হাতে দিলে পারতেন। পারতাম, কিন্তু জানেন আমার আমার কেন যেন মনে হয় যে ও আমার দিকে তাকালে, আমার চোখের দিকে তাকালে সব বুঝে ফেলবে।
আমার মতো এরকম খারাপ একটা মেয়ের সাথে তার ভাইয়ের পরিচয় ছিল জেনে ও কখনো কোনোদিন যেন ওর ভাইকে ছোট মনে না করে, সেজন্যই আমি আর ওই যে মেঘগুলো আকাশের বুকে সরে সরে যায়, তারা বন্ধু। মেঘ বন্ধু, একটা মেঘ যায় আবার একটা মেঘ। যে আকাশে মেঘের ছিটে ফোটা নেই, সে আকাশ বড় হতে। হ্যাঁ, এখানে যেমন একসঙ্গে ছিলাম, সারাক্ষণ ঝগড়াঝাটি, সুপারগ্লুর মতো একজন অন্যজনের পিছনে লেগে থাকা, দেশে ফিরে কি আর এত মজা হবে? তা হয়তো হবে না, দেখাই হবে সপ্তাহে 2-4 দিন, কখনো মাসে একবার, তারপর বছরে তাই সারা। সোহান একটা কাগজ দে, সাদা। কেন? আমি গ্যারান্টি দিয়ে লিখে দিতে পারি, দেশে এর চেয়ে অনেক বেশি মজা হবে। প্রতিদিন দেখা হবে এবং মানুষ আমাদের বন্ধুত্ব দেখে রীতিমতো ঈর্ষায় জ্বলে উঠবে। অনেকদিন পর দেশে ফিরছি। ঘুম ভাঙলো? অফিসে যাবে না? না, যেতে ছিল। এত দূর জার্নি করে আসলে মা নিপা ফেরিনি? আজকে তো স্টাডি ট্যুর থেকে ফেরার কথা। মা, তোমার শাল পছন্দ হয়েছে? মা, ওখানকার লোকেশন যে কি সুন্দর না, তুমি দেখলে হা হয়ে থাকবে। এমনিতেই দুই মেয়েকে নিয়ে হাঁ হয়ে আছি। কেন মা, আমরা আবার কি করলাম? কি করিসনি সেটা বলতে বল, বরং ওটাই আমার সুবিধা হবে। বলো। দুজনেই তো হয়েছে একই রকম, সারাদিন ঘুরে বেড়ানো, আড্ডার হইচই। মাঝে মাঝে তো আমি ভাবি যে দুটো আমার ছেলে না মেয়ে। কেন মা, একটা ছেলে আর একটা মেয়ের মধ্যে পার্থক্যটা কি বলো? একটা ছেলে যা পারে, একটা মেয়ে কিন্তু তাই পারে। চড়ুই আর দোয়েল দুটোই তো পাখি, ডানা আছে, উঠতে পারে, তাই না? যাই বলো মা, আমাদের দু বোনের মতো লক্ষ্মী মেয়ে তুমি কি আর কোথাও দেখেছো? এতই লক্ষ্মী যে সেই ছোটবেলা থেকে একজনের একটা কিছু পছন্দ হয়েছে তো আরেকজনের সেটা চাই। ওই ছোটবেলা থেকে আমার এই দুজনের জন্যে একই রকম পোশাক, একই রকম অর্নামেন্টস, খেলনা কিনতে গিয়ে আমার জান একেবারে। দুদিন পর বাইরে থেকে এলাম, কই একটু ভালো মন্দ খাওয়াবে না তুমি? এখন যাও। মা, আচার্য নেই? দিচ্ছি দিচ্ছি, যাও। থ্যাংক ইউ। সাথে একটু মাংসের ঝোল দিও। কেন আমি ভাড়া দেবো কেন? অনেকদিন পরে অফিসে আসলাম না। ও, আমার কাছে ভাঙতি নাই। না, সকালবেলা এই লোকটা ভাঙতি কোথায় বলতো? খামাখা কষ্ট দেওয়ার কোনো দরকার নেই, দিয়ে দে তোরা, পরে আমি তো দেবই, তাই না? আমি কেন দেবো? তুই দে, তুই
তুই রে। মা তুমি তো ভালো কেন? তুমি আসলে জানতে আমি কি খেতে চাচ্ছিলাম, তাই না? তুমি সব জানো, সব বুঝো। তোদের কোন ইচ্ছাটা অপূর্ণ রেখেছিস বল? যখন যেটা চেয়েছিস পূরণ করতে চেষ্টা করেছি। এই যে বিদেশে বেড়াতে যেতে চাইলি, তাও তো নিষেধ করিনি। তোমার উদ্দেশ্যটা কি বলো তোমা? উদ্দেশ্য আবার কি? তুমি তো মিষ্টি কথার লোক না, কি? দেখ, তোদের বাবা বেঁচে নেই, আমি আর কদিন বাঁচব? মা, ইন্ট্রোডাকশনটা একটু লম্বা হয়ে যাচ্ছে না? আসল কথাটা কি? ঝেড়ে কাশো। আমি চাই এবার তুই বিয়ে কর, নাতিপুতির মুখ দেখে তারপর মরি। মা, তুমি কি ইদানিং হিন্দি সিরিয়ালটা একটু বেশি দেখছো নাকি? কেন? এই যে টিপিক্যাল মায়েদের মতো কথা বলছো। তোর বিয়ের বয়স হয়নি নাকি? না, হ্যাঁ? না, হয়নি। তাহলে মা, এখন আমার ক্যারিয়ার ডেভেলপমেন্টে, বুঝেছো? বিয়ের পরও তো ক্যারিয়ার ডেভেলপ করা যায়। কি জানি, হয়তো যায়, কিন্তু আমার জানো বিয়ের পর মেয়েদের মধ্যে এক ধরনের ডিপেন্ডেন্সি চলে, এটা আমার হোক, আমি এটা কোনো মতেই চাই। শোন, আমি তোর এসব ভারী ভারী কথা শুনতে চাই না। আমি যা বলছি সেটা শুনতে। তিন্নি, কি খবর, কেমন চলছে? এই তো সোহান ভাই, তা আপনাদের নেপালের ট্যুর কেমন হলো? নেপাল? আমরা তো নেপাল যাইনি। অঙ্কি নিয়ে ইন্ডিয়া গিয়েছিলাম, আমার ক্যান্সার হয়েছে, ডায়াগনোসিস করবার জন্য। ও হ্যাঁ হ্যাঁ, ডায়াগনোসিসের রিপোর্ট কি? আর বলো না, আমাদের দেশের ডাক্তারদের কাজের কথা আর কি বলবো। তাই নাকি? ওদের ওখানে দেখো, ডাক্তারদের ব্যবহারে মুগ্ধ হতে হয়। মামুন বেচারা তো বলেই বসলো যে এত সেবায় মরেও শান্তি। তাহলে কি ডেট দিয়ে দিয়েছে? ডেট মানে কিসের ডেট? মরার ডেট? মানে এসব ক্ষেত্রে যা হয় আর কি, ডাক্তার রোগীকে একটা ডেট দিয়ে দিল। আফটার অল ক্যান্সারের পেশেন্ট। না না, ওকে ডেট দেবে কেন? ওর তো ক্যান্সার হয়নি, ভুল ডায়াগনোসিস হয়েছিল। তাই নাকি? ইস, শুধু শুধু কতগুলো টাকা নষ্ট। তার চেয়ে আপনারা নেপাল ঘুরে আসলেই তো। নেপাল না পারা যেত? নেপাল তো আমাদের পাশেরই দেশ, অন্য এক সময় যাওয়া যাবে। না পারে, কিন্তু এই সময়টা আপনাদের জন্য পারফেক্ট, তাই না সোহান ভাই? হ্যাঁ, তা বটে। তুমি বারবার নেপালের কথা কেন বলছো? না, ঠিক আমি বলছি না, স্যার বলছিলেন। স্যার? হাসান স্যার। ও বুঝতে পেরেছি, স্যার নেপালে যাবেন না? হ্যাঁ, ভালোই হয়, খুব ভালো হয়, কিন্তু স্যার এখন যে ব্যস্ত সময় কাটাচ্ছেন। হ্যাঁ, কদিন তো খুব। আপনারা তিনজন এফিশিয়েন্ট অফিসার নেই ছুটিতে। আমিও কিন্তু সবাইকে খুব মিস করেছি, স্পেশালি তোমাকে। স্যারও না, মানে স্যার আপনাদের সবাইকেই খুব মিস করছিলেন, বারবার বলছিলেন আপনারা তিনজন নাই। এভাবে স্যারকে ফাঁকি দিয়ে নেপাল চলে গেলেন, কাজটা কি ঠিক হয়েছে? দোস্ত, দোস্ত খারাপ।
অফিসের সবাই তো জেনে গেছে। ভেড়ার মতো কথা বলবি না, বুঝছিস? যা বলবি ভেবে চিন্তে বলবি, গবেষণা করে বলবি। এখানে ভেবে চিন্তা বা গবেষণা করার কি আছে? তিনি যেভাবে বললো তাতে তো সবাই জেনে গেছে। তিনি কোন তিনি? হাসানের পিএস তিনি। ও এটা উজবু করেছি নিয়ে ভালো করেছি। তুই বিষয়টা বোঝার চেষ্টা করছিস না? বোঝার চেষ্টা করছি না। মামুন করে মামলা পর কই? হাসানের রুমে। কোথায়? হাসানের রুমে। তুই তো বল অফিসে এসে তুমি হাসানের রুমে দেখা বলিস নি? তুই একটা কাজ করতো, তুই হাসানের রুমে যা, হাসানের রুমে গিয়ে কোনো কিছু শুনতে পারছিস আর খবরটা কে কি জানে, অফিস কে কি খবরটা জানে। স্যার আপনার গোটা বিষয়টা কিছু ওরা বললো ক্যান্সার, আমি ভাবলাম যে খাইছে। তারপর স্যার ওরা বললো কি ইন্ডিয়া যেতে হবে। আমার ঠিক আছে, আল্লাহ ভরসা। ওই স্যার প্লেনে উঠে বসলাম, প্লেন চলছে। হঠাৎ স্যার খেয়াল করি যে প্লেন ইন্ডিয়ার দিকে না যেয়ে নেপালের দিকে যাচ্ছে। স্যার আমি জানতে চাইলাম যে কী ব্যাপার, তখন ওরা আমাকে সব বিষয় খুলে বললো। আমার স্যার খুব রাগ হয়েছে, অনেক রাগ হয়েছে স্যার। তখন আমি চিন্তা করলাম যে করি স্যার, কি করতে? করি মানে স্যার ওই যে প্লেন থেকে লাফিয়ে করতে চেয়েছিলাম। তখন স্যার ওই যে প্লেনের পাখা শুনলাম যে প্লেনের প্যারাসুটে স্যার টেকনিক্যাল প্রবলেম আছে, এই জন্য আর পারিনি। তারপরে ওরাও রিকোয়েস্ট করলো যে এসছি যখন করে যায়। আমিও চিন্তা করলাম যে স্যার এতগুলো টাকা খরচ করেছি, তাহলে ইয়েটা করেছে। আপনার ইয়েটা আমি বুঝতে পারিনি। মানে স্যার ওই মানে ভাবলাম যে চক্করটা দিয়ে চাই যে এতগুলো টাকা খরচ করে এসছি, আর কোনোদিন নেপালে আসতে পারবো কিনা জানি না, তো সেটা ভেবে স্যার। ও, তার মানে আপনি বলতে চাচ্ছেন এর জন্য দায়ী হচ্ছে রকিব আর সোহান, ওরাই আপনাকে প্ররোচিত করেছে? এক্স্যাক্টলি স্যার, এক্স্যাক্টলি। কিন্তু স্যার ওদের পুরোপুরি দায়ী করাও ঠিক হবে না স্যার। কেন? মানে স্যার ওরা ক্যান্সারের বিষয়টা জানতো, এই জন্য ওরা ভেবেছে যে খালি ডায়াগনোসিস করে তো কোনো লাভ নেই, তার চেয়ে বরং টাকা খরচ করে নেপাল ঘুরে যাই। আর স্যার হিমালয়ের ব্যাপারে একটা কথিত আছে যে হিমালয়কে মৃত্যু পথযাত্রীরা তীর্থস্থান মনে করে স্যার। তাহলে দায়ী কে? এটা স্যার একটা আপেক্ষিক, আপনি যদি বিষয়টাকে দৃষ্টিকোণ থেকে দেখেন যে আমরা মিস্টার মামুন, জি স্যার, আমি কোন দৃষ্টিকোণ থেকে ভাববো সেটা আপনাকে বলে দিতে হবে? আমি স্যার শুধু বলতে চেয়েছিলাম আপনার আর কিছুই বলার নেই। বাম ঠাম তো কিছু বুঝতে পারছি না রূপা, মানে মহা সমস্যা পড়ে গেছে একটা। দেশে আসতে না আসতেই? আরে আমার তো একই কথা, দেশে এসে মাত্র পৌঁছালাম সব কিছু জানাজানি হয়ে গেল। কি জানি? ওই যে আমরা মিথ্যে কথা বলে যে নেপালে গেলাম। সর্বনাশ। আরে শুধু কি সর্বনাশ নাকি, মামুন আছে না, ওই আমাদের বন্ধু মামুন, ও আটকা পড়েছে বস হাসানের রুমে। আটকা পড়েছে মানে? ওকে কি বেঁধে রেখেছে? হ্যাঁ, অনেকটা সেরকম। আমি অথবা সোহান যদি হতাম, বস কথা বুঝি শুনে বের হয়ে আস, কিন্তু তো সেটা সম্ভব না। তাহলে তোমরা যাও। করে যাবো না, করে যাওয়া ঠিক হবে? ভেতরে কি সিচুয়েশন আমরা কি জানি? কি ওকে সাপোর্ট দাও, তোমাদের দরকার না? তাহলে তুমি বলছো যাবো? তুমি এখনো কিভাবে নিশ্চিন্তে বসে আছি কে বল, আমি তো হিসেব। আরে চাকরি চলে গেলে কি কি বিপদ হতে পারে মনে মনে সেটার একটা তালিকা তৈরি করছি আমি। প্রথমত ব্যস্ত জীবনযাপন, দ্বিতীয়ত খাদ্য সংকট, তৃতীয়ত হচ্ছে তোমার তালিকার প্রক্রিয়াটা কি আপাতত স্থগিত করা যায়? স্থগিত এমনিতে হয়ে গেছে, তৃতীয়টা আর খুঁজে বের করতে পারছি না। প্রথম আর দ্বিতীয় বিপদের কথা ভেবে আমার মাথার ভেতরটা এমনিতে জ্যাম হয়ে গেছে। আচ্ছা, তোমরা তোমাদের বসকে তো ভয় পাও কেন বলো তো? হাসানকে তো চেনো না, মহা চিজ একটা। ও যদি এই আইটি ফার্মের মালিক না হতো, ও কি হতো জানো? মোস্ট ওয়ান্টেড ক্রিমিনালদের একজন, শীর্ষ সন্ত্রাসীদের তালিকা ওর নাম। তাই না?
নেপাল কেমন কাটলো? অখাদ্য স্যার, দেখার কিচ্ছু নেই, আমাদের বান্দরবনের চেয়ে তো অনেক ভালো। তাই নাকি? জি স্যার। তবে স্যার বিষয়টা আপনাকে ইনফর্ম করা উচিত ছিল স্যার, কিন্তু 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 স্যার আমাদের ওখানে নেটওয়ার্কের ঝামেলা হয়েছিল, তাই না? জি। ও, নেটওয়ার্কের ঝামেলা, তাই না? ও, আপনারা তো ইন্ডিয়া হয়ে নেপালে যাননি? না স্যার, ঢাকা থেকে সরাসরি নেপালে গেছেন? হ্যাঁ স্যার, কিন্তু স্যার ঢাকাতেও কি নেটওয়ার্কের প্রবলেম ছিল? স্যার এটার একটা ব্যাখ্যা আছে স্যার। ব্যাখ্যাটা হলো স্যার, শোন, তুই যদি আমাকে না ছাড়িস তাহলে তোর জন্য যাই এনেছি সেটা কিন্তু তোকে দেখাবো না। ওকে, ছেড়ে দিলাম, দেখো। শোন, যা যা কিনেছি সব কিন্তু দুটো করে কিনেছি। ভেরি গুড, তুমি অনেক ভালো মানুষ। এই, তার আগে বল তোর সেন্ট মার্টিন ট্যুর কেমন হলো? ফাটাফাটি। তুমি গেলে তো তোমার মাথাই খারাপ হয়ে যেত। কারণ মাথা খারাপ হয়েছে নাকি? হয়েছে না, আমাদের ফরহাদ স্যারের মাথা তো পুরোই খারাপ হয়ে গিয়েছে। মানে? এই যে সবার সামনে একদিন বিকালবেলায় আমাদের কান্তা আছে না, কান্তাকে প্রপোজ করে বসলো। কিরকম? হ্যাঁ, তার মতো একজন হ্যান্ডসাম, ড্যাশিং, স্মার্ট লোক কান্তার মতো একটা কালো আর বাইটটা মেয়ে প্রেমে পড়ে গেছে। এটা একটা মাথা খারাপ করার ঘটনা না? শোন, সব সময় সৌন্দর্য উপর দিয়ে বিচার করবি না। হয়তো মেয়েটার মন অনেক সুন্দর। একটা কুটনি ঝগড়াটি মেয়ে মন ভালো না। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার বলতো? কি তুই কি ফরহাদ স্যারের প্রেমে পড়েছিস নাকি? প্রেম প্রেমটা আমি বুঝি না, তবে ফরহাদ স্যারকে কিন্তু আমার ভালোই লাগে। দাঁড়া দেখাচ্ছি কি কি এনেছি। এটা কিসের বাক্স? এইটাই তোমার পছন্দ হয়েছে, দাও না। জি না সোনা, এটা একটা গিফট। গিফট তো কি হয়েছে, এটাই আমার পছন্দ হয়েছে। তোর তো পছন্দ হবেই, আমার যা পছন্দ হয় তোর তো তাই পছন্দ হয়। কিন্তু লক্ষ্মী সোনা, এটা একটা গিফট, এটা তো আরেকজনকে দেয়া যাবে না। ওকে ফাইন, তুমি এটা আমাকে দাও, তুমি মাঝে মাঝে নিয়ে পড়ো। জি না। আপনারা যে অপরাধ করেছেন তার শাস্তি এটাই হওয়া উচিত নাকি? জি স্যার। জি স্যার। আমি তা করছি না। কেন জানেন? কেন স্যার? আমি আপনাদেরকে একটা সুযোগ দিতে চাই। যদি আপনারা সুযোগটা কাজে লাগাতে পারেন ওয়েল, আর যদি না পারেন দেন আমার কিছুই করার থাকবে না। আমি চাইলেই আপনাদেরকে এখনই ফায়ার করতে পারি, আমার কিছুই করার থাকবে না। স্যার আমরা অবশ্যই কাজে লাগাতে পারবো, দরকার পড়লে আমরা ওভারটাইম করব। ওভারটাইম? ওকে। যে কদিন আপনারা অনুপস্থিত ছিলেন সে কদিনের স্যালারি মূল স্যালারি থেকে কেটে রাখা হবে, কিন্তু আমি কাউকে ঠকাতে চাই না। আমাদের কোম্পানি নতুন যে প্রজেক্টটা পেয়েছে সেটা যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি তাহলে একটা বড় অ্যামাউন্ট আসবে কোম্পানিতে। আমি তার লভ্যাংশ থেকে আপনাদেরকে বঞ্চিত করতে চাই না। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। অফিসে আমার সম্পর্কে নানা ধরনের কথা প্রচলিত আছে, আমি জানি। তার মধ্যে কতটা সত্য কতটা গুজব সে প্রসঙ্গে এখন আমি যাব না। শুধু আমি একটা কথা বলতে চাই, আমি কোনোদিন অযৌক্তিক কোনো কিছু করিনি। করে বাইরে চলে যাওয়ার সাহস, এটাকে আমি শ্রদ্ধা করি কিন্তু কখনোই প্রশ্ন দিই না। কি বলতে চাইছি আপনারা নিশ্চয় বুঝতে পারছেন।
চলে গেছে মানে? এরকম হুট করে? শর্মি তো আগে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করেছিল। তোরা যখন নেপালে ছিলি তখনই ওর কাগজপত্র এসে গেছে। বাবা সব ঠিকঠাক করে দিল। ও যদি এখন না যেত তাহলে এবারে সেশনটা মিস করতো। এই জন্যই হুট করে গতকালকের ফ্লাইটটা ধরে ওকে লন্ডন চলে যেতে হয়েছে। আনবিলিভেবল। শর্মিও তাই বলছিল, কিন্তু কোনো উপায় নাই দেখে। তাই বলে একটা খবর দেবে না? আরে খবর দেবে কি, এত হুটোপটা করে চলে গেল। আমিই তো কিছু জানলাম না। তোদের নেপালের কোনো গল্পই শোনা হলো না। তুই তো যেতে রাজি হলি না। দারুণ মজা হয়েছে। আমি যেতে রাজি হলাম না? ওই একই, অফিসের কাজে দোহাই দিয়ে না রাজি হওয়া আর না যাওয়া একই জিনিস। কিন্তু সব খবর তো আমি এমনিই জেনে গেছি। খবর? এই যে তোমার ডুবে ডুবে জল খাওয়ার খবর, রকিব না শফিক না কি যেন। তুই নিপাকে বলেছিস? তুই নিপাকে চিনিস না? হ্যাঁ, চিনবো না কেন? নিপা তোর ছোট বোন। ও শুধু আমার ছোট বোনই না, ও হচ্ছে আম্মার স্পাই। তোর ভয়টা কোথায়? মাকে যদি বলে দেয় আমি কি জবাব দেব বল? একদিক থেকে ভালোই হয়েছে। কি? তুই একেবারে লাজুক লতা, বলতে পারতিস না মুখ ফুটে, ও তোর কাজটা করে দিয়েছে। তোকে আমার কি করতে ইচ্ছে হচ্ছে জানিস? জানি, তোর ইচ্ছাটা তো খুব এক্সেপশনাল কিছু না। শোন, তুই আমার সাথে 3 দিন কথা বলবি না। তুই এত রিঅ্যাক্ট করছিস কেন? কারণ আমি চাইনি রকিবের বিষয়টা মা এখনই জানুক। সরি সরি সরি। শোন না, শর্মি আমাকে একটা গিফট প্যাক দিয়ে গেছে। তোদের সাথে যে নুরুল কবির বলে ভদ্রলোক ছিলেন, তার ছোট বোনের জিনিসটা। তোদের কাউকে দিলে নাকি তোরা পৌঁছে দিবি। ব্যাপারটা কাকে ইনফর্ম করা যায় বলতো? মামুনকে ইনফর্ম করতে পারিস। ওই পেন্ডুলামের সঙ্গে উল্টো করে বেঁধে যদি ঝুলিয়ে দেওয়া যায় 24 ঘন্টা 3 দিন হবে, কেমন হবে? তো তা তো স্বাস্থ্য কম হয়ে যায়। কম হবে? এত অল্প শাস্তি তোর কিছুই হবে না। তাহলে দাঁড়া, তুই শুধু ওকে প্রশ্রয় দিস না, তাইলে হবে। তোমার সাথে আমার অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে, অনেক 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 ইম্পর্টেন্ট। আপুর অ্যাফেয়ার হয়ে গেছে। অ্যাফেয়ার হয়ে গেছে মানে? অ্যাফেয়ার হয়ে গেছে মানে অ্যাফেয়ার হয়ে গেছে, প্রেম অ্যাফেয়ার। কে, কোথায়? নেপালে। নেপালে? কি সর্বনাশ! হ্যাঁ, শেষ পর্যন্ত নেপালি ছেলে, এই কুতকুতে চোখ, বোচা নাক, লোকে শুনলে কি বলবে? নেপালি ছেলে না, নেপালে ট্যুরে গিয়ে বাঙালি ছেলের সাথে অ্যাফেয়ার হচ্ছে। এই, তুই ঠিক শুনেছিস? আমার ইনফরমেশন কখনো ভুল হতে পারে। কিন্তু আজকে সকালে তোর সঙ্গে আমার কথা হলো বিয়ের ব্যাপারে, কিছু বললো না তো। আপুর পেটে তো বোমা মারলেও কিছু বের হবে না। কিন্তু দেখতে কেমন ছেলেটা, মানে কি কর?
মামুন বলছেন? আমি মিলি, শর্মির কাজিন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শর্মি? শর্মি আসলে একটা স্কলারশিপে লন্ডন চলে গেছে গতকালই। এত হুটাপাটা করে গেছে যে আপনাদের কাউকে জানিয়ে যেতে পারেনি। ও আচ্ছা, না খুব ভালো হয়েছে, এটাই দরকার ছিল। মি স্যার, ভেরি স্যার। একটা কথা, আমাকে না শর্মি একটা কাজ দিয়ে গেছে। ওই যে আপনাদের সাথে নুরুল কবির ছিলেন, তার ছোট বোনের জন্য আমাকে একটা গিফট প্যাক দিয়ে গেছে। কিন্তু আমি তো ওনাদের কাউকে চিনি না, আপনি যদি এ ব্যাপারে আমাকে একটু হেল্প করতেন। ওকে, নো প্রবলেম, আপনি একদম চিন্তা করবেন না, আই এম অলওয়েজ এট ইউর সার্ভিস, ঠিক আছে? হ্যাঁ, ওটা আমি ঠিক করে দেবো, সমস্যা নেই। আপনি কিছু মনে না করলে একদিন আমাদের বাসায় একটু আসবেন? না না, নিশ্চয়ই, আমি তো নিশ্চয়ই আসবো, যোগাযোগ রাখবো। আচ্ছা, এই নাম্বারটা তো আপনার, আপনি যদি আমাকে টাইমলি অনুমতি দেন তাহলে নাম্বারটা সেভ করবো এবং সেভ করে রেখে দেবো। রাখবো? জি জি, আমার নাম্বার। থ্যাংক ইউ সো মাচ। আসলে হয়েছে কি, আমি শুনলাম যে আপনাদের চাকরি নিয়ে অনেক ঝামেলা হয়েছে, তার মধ্যে আসলে আপনাকে বিরক্ত করা ঠিক হলো না মনে হয়। হ্যাঁ, ঝামেলা একটু গেছে, বড় কিছু না, গুলি করেছে, গায়ে লাগেনি, কানের পাশ দিয়ে গিয়েছে। আসলে সমস্যাটা হচ্ছে যে ওরা তো অতটা স্মার্ট না, বসকে ঠিক মতো বুঝিয়েও বলতে পারেনি। সব অ্যাকচুয়ালি যা ঝামেলা টামেলা ঘটে সব আমাকেই সামলাতে। তোমরা যা ভাবছো সেসব কিছুই না। আচ্ছা, হাসানকে আপনারা তো ভয় পায় কেন বলতো? মানে কি? সে আমাদের বস, ঠিক আছে, তার মানে তো এই না যে সে আমাদের মাথা কিনে নিয়েছে। আমরা এখন যে প্রজেক্টে কাজ করছি, প্রজেক্টটা শেষ হতে কমপক্ষে 1 মাস সময় দরকার। সে আমাদের সময় দিয়েছে কতদিন বল? 15 দিন। 15 দিনে এই কাজ শেষ করে দিতে হবে, এটা অন্যায় না? আমি এমন একটা সুযোগ পেতাম ওর একটা শক্ত শিক্ষা দেওয়ার জন্য। শিক্ষা দিবা? কীভাবে শিক্ষা দিবা? শিক্ষা দিবা, ওর সাইকোলজি বোঝা যায় না। রাকিব, আমার মনে হয় হাসানের সাইকোলজি বোঝার জন্য আমাদের আরো একটু বেশি ইন্টিমেট হওয়া উচিত। ওর চোখে তাকিয়েছো? তাকাও চোখের দিকে, হায়নার মতো চোখে তাকানো যেন ইন্টিমেট হবার। আপনারা স্মোক করেন নাকি? না 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 স্যার, আমি তো কী করে? না স্যার, আমরা কেউ স্মোক করি না স্যার। তাহলে এখানে কেন? হাওয়া খেতে এসেছি স্যার, খোলা হাওয়া খেতে আসলাম স্যার। সারাক্ষণ কাজ করতে করতে মাথা এখন হ্যাং হয়ে থাকে তো স্যার, যে কারণে একটু হাওয়া খেলে ভালো লাগে স্যার। সারাক্ষণ কাজ মানে রাতে ঘুমাননি? আমি ঘুমিয়েছি স্যার, সাউন্ড স্লিপ হয়েছে আমার। স্যার আমি সাউন্ড স্লিপ ফেলে খোলা হাওয়া খাওয়া আমি এখন আচ্ছা, কি হয়েছে বলবে তো? তুমি কাল একবার দেখা করতে পারবে? অবশ্যই পারবো, তুমি চাইলে এখনই। না, এখন না, আসলে মা তোমাকে দেখতে চেয়েছে। কেন? আমার ছোট বোন নিপা একটা বদের হাড্ডি, ও সব কিছু মাকে বলে দিয়েছে। আমি তোমাকে যেভাবে ঠিক সেভাবেই, নিজে থেকে কিছু বলতে যাবে না। বোনটা তো অনেক চালাক। তুমি চালাক না? মোটে না, আমি মোটে চালাই। তুমি তাহলে আমি তোমার নাম বন্ধেই পরিচয়। সব সৌরভকে সবাই সহ্য করতে পারে। শোনো, তোমার ভয় নেই। আমার বোন কখনই তা অপছন্দ করবে। ভয়টা কিন্তু অন্য কি? সাক্ষাৎ
রুচিবোধের একটা ব্যাপার। যেমন ধরুন আপনার রুমের ডেকোরেশন, তো ভেরি সিম্পল বাট অসাধারণ। এটা তো আমি করিনি, ডিজাইনার করেছে। ডিজাইন তো যে কেউ করতে পারে, তো ডিজাইনারই তো আছে, কিন্তু সব কি চোখে লাগে? আসল ব্যাপার হচ্ছে পারফেক্ট ডিজাইন অ্যাপ্রুভ করা, ঠিক না স্যার? পার্শিয়ালি বলা যায়। এটা স্যার আপনার বিনয়। এই জিনিসটা একেবারে আমার মধ্যে নেই। দরকার নেই তো স্যার।